প্রিয়া। হাই প্রশান্ত। হাই। প্রিয়া, প্রিয়া গেল কোথায় ও? দরজা খুলতে এত সময় লাগাচ্ছে, কি যে করছে কে জানে। প্রিয়া, 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 প্রিয়া। আরে প্রশান্ত, কি ব্যাপার? প্রিয়া দরজা খুলছে না। আমি প্রায় 5 মিনিট ধরে ডাকছি, কোনো আওয়াজই আসছে না। হতে পারে ও বাথরুমে আছে কিংবা বাইরে গেছে। এটা কি করে হবে? ফোনে তো একটু আগে কথাই হলো, ও বাড়িতেই আছে। আরে ধোঁয়া, ওয়া ধোঁয়া? প্রিয়া, প্রিয়া প্লিজ দরজা খোলো। প্রিয়া, প্রিয়া। ভেঙে দাও দরজা, ভেঙে দাও একেবারে। হ্যাঁ হ্যাঁ, ভাঙো, ভেঙে ভাঙো, দাও। ভাঙো। প্রিয়া, 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 প্রিয়া। প্রিয়া, আমাদের সঙ্গে একসঙ্গেই প্রশান্ত দরজা ভেঙেছিল। ভেতরে এসে দেখলাম যে সারা ঘরটা ধোঁয়ায় ভর্তি। স্যার কিছু বুঝতে পারছি না কি করে হয়ে গেল। স্যার আমি যখন কিচেনের ভিতরে গেলাম তখন ওর পুরো বডি, হয়তো ও গ্যাসটা খোলা ছেড়ে দিয়েছিল। আচ্ছা, গ্যাস খুলে রেখেছিল? হ্যাঁ মিস্টার প্রশান্ত, গ্যাস লিক যদি হতো শুধু কিচেনে নয়, এই সারা ঘরে আগুন লেগে যেত। হ্যাঁ, সারা ঘর, বুঝেছো? ওকে, হ্যাঁ। প্রিয়া যখন জ্বলছিল তখন পালাবার চেষ্টা করলো না কেন? স্যার, হ্যাঁ? স্যার কোনো প্রতিবেশী প্রিয়ার চিৎকার করার কোনো শব্দই তারা শুনতে পায়নি। হুম, ফেডরিক্স, একটা জিনিস দেখেছো? কিচেনের কোনো জিনিস এদিক ওদিক ছড়িয়ে নেই। প্রিয়ার বডি ছাড়া কোনো জিনিসে কোনো আগুন লাগেনি। গ্যাস লিক হয়েছিল, গ্যাস লিক হয়েছিল। হ্যাঁ, তার মানে তুমি বলতে চাইছো যে প্রিয়া চুপচাপ জ্বলছিল, না কোনো আওয়াজ দিয়েছে, না কোনো চেঁচামেচি করেছে, না বাঁচার জন্য ছটপট করেছে, চুপচাপ দাঁড়িয়ে শুধু পুড়ছিল। মিস্টার প্রশান্ত, প্রিয়া পুড়ে মারা যায়নি, প্রিয়াকে কেউ খুন করেছে। খুন। পায়েল, পায়েল আমাকে ফোন করে কোথায় চলে গেল? পায়েল, পায়েল, পায়েল। হ্যাঁ শিল্পা, বাথরুমে আছি আমি। তুই বস, আমি আসছি 2 মিনিট। এই সমীরটাও না, ওর মাথাটাই খারাপ হয়ে গেছে। টাকার পেছনে এমন করে ছুটছে, জানি না কি নেশা লেগে গেছে। ও আর কিছু দেখতেই পারছে না, কি ঠিক কি ভুল। ও এতটা নিচে নেমে যেতে পারে সেটা তো আমি ভাবতেই পারিনি। শিল্পা, এসব কি বলছিস তুই? কি হয়েছে ঠিকঠাক বলবি? আমি ওকে বোঝাতে গেছিলাম আর ও আমাকে আমাকে প্রাণী মারার হুমকি দিল। আমাকে। পায়েল, কেউ এসেছে। শিল্পা, একটু দেখবি প্লিজ? এই সময় কে এলো? শিল্পা,
শিল্পা, শিল্পা, শিল্পা, কে কে ওখানে? এসিপি স্যার, যদি এই মেয়েটার গায়ে কেরোসিন ঢেলে জ্বালানো হতো তাহলে ও বাড়িতে এদিকে ওদিকে নিশ্চয়ই দৌড়তো, যন্ত্রণায় চিৎকার করত। কিন্তু এরকম হয়নি ডক্টর নিয়তি, কারণ বাড়িতে পুড়ে যাওয়ার কোনো চিহ্ন নেই। হ্যাঁ, জ্বলন্ত অবস্থায় মানুষ মেঝেতে পড়ে যায়, তারপরে ওঠে, দেওয়ালে ধাক্কা খায়। কিন্তু দেওয়ালে বা মেঝেতে কোথাও কোনো চিহ্ন পাওয়া যায়নি। হ্যাঁ, এই মেয়েটা পুড়ে মরেনি। আমারও ঠিক সেটাই সন্দেহ ডক্টর, যে মেয়েটাকে আগে মারা হয়েছে তারপরে পোড়ানো হয়েছে। হ্যাঁ স্যার, প্রিয়াকে পোড়ানো হয়েছে ঠিকই, কিন্তু তার আগেই ও মরে গেছিল। আরও একটা ব্যাপার স্যার, এই মেয়েটার পেট কেটে ওর কিডনি বের করে নেওয়া হয়েছে। কিডনি? এর কিডনি বার করা হয়েছে? কিডনি চুরির জন্যই ওকে মারা হয়েছে? হ্যাঁ স্যার, হয়তো এটা কোনো কিডনি চুরি করা গ্যাংয়ের কাজ। কিডনিকে যেভাবে সার্জারি করার জিনিসপত্র দিয়ে কাটা হয়েছে, তার থেকে এই কথাটা তো স্পষ্ট যে খুনি এই কাজে একদম এক্সপার্ট। কিন্তু ঘরে রক্তের তো কোনো চিহ্ন পাওয়াই যায়নি। যদি কেউ পেট কেটে কিডনি বার করে তাহলে তো রক্ত বেরোনোর কথা। রক্তটা কোথায় গেল ভাই, এটা তো আমি জানি না, কিন্তু ওর কিডনি কেটে বের করা হয়েছে, আর সেই কারণেই ওর মৃত্যু হয়েছে। হ্যালো। ও, কোথায় আছে? কি? হ্যাঁ ঠিক আছে, আমরা আসছি। স্যার, মালাডেও একটা মেয়ে খুন হয়েছে। কিন্তু এটা তুমি বলো না যার একটা পুড়ে যাওয়া বডি পাওয়া গেছে। স্যার, বডিটা পোড়ানো হয়নি, কিন্তু দেখে তো মনে হচ্ছে স্যার যে প্রতিশোধ নেওয়ার জন্য খুন করা হয়েছে। চোখ দুটো খুবলে নিয়েছে আর খুব নৃশংসভাবে খুন করা হয়েছে। স্যার, হ্যাঁ, গলায় দড়ির দাগ দেখতে পাচ্ছি। কেউ দড়ি দিয়ে পেঁচিয়ে শ্বাস রোধ করে একে খুন করেছে। আরেকটা জিনিস খেয়াল করেছো তোমরা? ঘরের কোনো জিনিস এদিক ওদিক ছড়িয়ে নেই। পায়েল, পায়েল, আমাকে একটা কথা বলো তো, এসব হলো কি করে? হ্যাঁ, কেমন করে হলো এসব? বলো। আমি উপরে বাথরুমে ছিলাম, শিল্পা আমার সঙ্গে দেখা করতে এসেছিল। খুব ডিস্টার্ব ছিল, রেগেও ছিল, আমার সাথে কথা বলছিল। এরকম সময় কলিং বেল বাজলো, শিল্পা নিচে চলে এলো। তারপর হঠাৎ করে ওর চিৎকার শুনতে পেলাম জোরে। আমি নিচে চলে এলাম, এসে দেখলাম শিল্পার ডেড বডির পাশে একটা লোক বসেছিল। ও যেই আমাকে দেখলো অমনি পালিয়ে গেল। কে কে ছিল সে? আমি ওকে দেখতে পাইনি স্যার। ও একটা টুপি পরেছিল আর চোখে চশমাও ছিল কালো রঙের। ওর মুখের কিছুটা তো মনে আছে তোমার? না, কিচ্ছু না। কিন্তু হ্যাঁ, আমি ওকে চিনতে পারবো। কেমন করে? ও একটা স্ট্রং পারফিউম মেখেছিল। যদি ও আমার পাশ থেকে এক্ষুনি যায় না, আমি ঠিক চিনে নেব। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো, শিল্পার সঙ্গে কারো কোনো ঝগড়া হয়েছিল? স্যার, শিল্পা ভীষণ ডিস্টার্ব ছিল। ওর বয়ফ্রেন্ড সমীরের সঙ্গে ঝগড়া হয়েছিল। কেন? সমীর বেশি টাকা কামানোর চক্করে বেআইনি কাজ করছিল, আর শিল্পার এটা একদম পছন্দ ছিল না।
এই ফুল পায়েল, আজকে কি কোনো বিশেষ কোনো দিন? এই ফুল? না স্যার, এই ফুলগুলো আমি তো আনিনি। আমি তো এটা প্রথমবার দেখছি। এই ফুল কে নিয়ে এসছে? কে হতে পারে? তাহলে কি স্যার এই ফুল খুনে নিয়ে এসেছিল? সুপার ফ্লোরিস্ট। স্যার, আমরা ভাবছি যে প্রিয়ার খুন কোনো কিডনি চুরি করার র্যাকেট করেছে, কিন্তু কে? স্যার এটাও তো হতে পারে যে প্রিয়া আর শিল্পা এদের নিজেদের মধ্যে কোনো সম্পর্ক রয়েছে, কিংবা এমন কোনো কমন জিনিস যেটার জন্য খুনি এদের দুজনকেই মারলো। প্রথমে প্রিয়া, এখন শিল্পা। একই দিনে দুটো অদ্ভুত খুন, আর দুটো বডি থেকেই খুনি শরীরের কোনো না কোনো অংশ বার করে নিয়েছে। অভিজিৎ, আমার মনে হচ্ছে না এটা শেষ খুন। আরও খুন হওয়ার আগে এটা খোঁজ নাও যে গত 3 মাসে কত কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে, কত আই ট্রান্সপ্লান্ট হয়েছে, তার একটা লিস্ট করো। আর ওই সুপার ফ্লোরিস্টের দোকানে গিয়ে ভালো করে জিজ্ঞাসাবাদ করো। আসুন স্যার, আসুন, বলুন কি দেখাবো আপনাদের? আমরা সিআইডি থেকে আসছি একটা মার্ডার কেসের ইনভেস্টিগেশনে। স্যার আমরা তো এখানে ফুলের ব্যবসা করি, কারোর মার্ডারের সাথে আমাদের কি সম্পর্ক থাকতে পারে স্যার? দেখুন, কেউ এনার বন্ধুকে খুব নৃশংসভাবে খুন করেছে, আর যে খুনটা করেছে সে আপনার এখান থেকে ফুল নিয়ে গেছিল। আমাদের এখান থেকে? আগে হ্যাঁ। নো স্যার, ইটস ইম্পসিবল স্যার, এটা হতেই পারে না। আমাদের এখানে যেসব ছেলেরা কাজ করে তারা খুবই সোজা সরল স্যার, ওরা কেন এরকমটা করতে যাবে? আচ্ছা, সেটাই আমরাও দেখতে চাইছি। আপনি একটু ডাকুন আপনাদের সোজা সরল বাচ্চাদের। শ্যাম, কীর্তন, কৌশল, সবাই এখানে এসো একবার। চলো, লাইন দিয়ে দাঁড়িয়ে যাও সবাই এইদিকে, কুইক। পায়েল, এই লোকগুলোকে ভালো করে দেখো, ওই লোকটা এদের মধ্যে আছে কিনা। যাও। না স্যার, এদের মধ্যে কেউ নয়। ঠিক করে দেখো, ভয় পাওয়ার কোনো দরকার নেই। স্যার, ওটা একটা বিশেষ ধরনের পারফিউম ছিল স্যার, আমি ওটা কখনো ভুলতে পারবো না। ম্যানেজার বাবু, আপনার এখানে কি শুধু এটাই ডেলিভারি বয়? হ্যাঁ স্যার, আমি আপনাকে বলেছিলাম না এই কয়জনই আছে। যদি এদের মধ্যে কেউ না হয় তাহলে এ খুনটা করলো কে? একটা কথা বলুন, আজ আপনার এখানে কি এমন কেউ ফুল কিনতে এসেছিল যে কালো চশমা পরেছিল, টুপি পরেছিল, ফর্সা করে, মিডিয়াম হাইটের? পিঙ্ক রোজের বুকে কিনেছিল লোকটা। হ্যাঁ, এরকম একটা লোক এসেছিল তো, বলছিল যে নিজের গার্লফ্রেন্ডকে সারপ্রাইজ দিতে চায়, সেই জন্য বুকে কিনেছিল। ওনার ওই গার্লফ্রেন্ডের নামটা বলেছিল, পায়েল নাম বলেছিল স্যার। ও পায়েল? কি? আমার নাম বলেছে? আমার কোনো বয়ফ্রেন্ড নেই। দেখো, লোকানোর কোনো দরকার নেই। আমি সত্যি বলছি, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। তার মানে হচ্ছে খুনি এখানে একটা নতুন গল্প বানিয়েছে, আর তারপর এটা মনে হয় ওই সমীরেরই কাজ, শিল্পার বয়ফ্রেন্ড। সমীর? স্যার, এ তো দরজা খুলছেই না। বিবেক, দরজা খুলে তো কেউ সিআইডিকে স্বাগত জানাবে না, কিন্তু দরজা বন্ধ রেখে কেউ বাঁচতেও পারবে না।
হ্যাঁ অভিজিৎ, হ্যাঁ সমীরের বাড়ি পৌঁছে গেছি, অ্যাড্রেসও ঠিক আছে, কিন্তু কেউ দরজা খুলছে না। হ্যাঁ এখানকার একজন ওয়াচম্যান সেই চেহারার কথাই বলেছে যেটা পায়েল বলেছিল। হ্যাঁ আমি তোমার সঙ্গে পরে কথা বলছি। মনে হচ্ছে সমীর ভালো মানুষের মতো দরজা খুলবে না। ওকে সমীর, দরজা খোলো, দরজা খোলো সমীর। সমীর, আমরা জানি তুমি ভেতরে লুকিয়ে আছো, দরজা খোলো, না হলে কিন্তু আমরা দরজা ভেঙে ভেতরে ঢুকবো। দরজা খোলো। সমীর দরজা খোলো, সমীর দরজা খোলো। কি ব্যাপার, দরজা খুলতে এতক্ষণ দেরি হচ্ছিল কেন? পালাবার চেষ্টা করছিলে নাকি? আপনারা কে? আর আমার ঘরে ঢুকে আমাকে এরকম প্রশ্ন করছেন কেন? সিআইডি। সিআইডি? কিন্তু আপনারা এখানে এসেছেন কেন? সিআইডির নাম শুনে ভয় পেয়ে গেলে কেন? ভয়? না তো, আমি কেন ভয় পাবো? কিন্তু আপনারা এখানে এসেছেন কেন? বিছানা ওটা কি? বেডশিটের নিচে ওটা কি লুকিয়ে রেখেছো? বেডশিট? কোন বেডশিট? এই বেডশিট। ডেমিটক্সিমিন এই চলছে? এটা একটা ব্যান্ড ওষুধ, ব্যান্ড। ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল থেকে আমাদের দেশে এটা ব্যান্ড করে দেওয়া হয়েছে, ব্যান্ড। আর তুমি তো এখানে পুরো দোকান খুলে রেখে দিয়েছো। হ্যাঁ আমি আর কি একটা রিসার্চ করছিলাম, আমি একজন মেডিকেল স্টুডেন্ট, সেই জন্য। আচ্ছা আচ্ছা, যদি ভালো মেডিকেল স্টুডেন্ট তৈরি হয়ে যাও তো দেশের উন্নতি হবে না? আপনারা আমার পেছনে কেন পড়ে আছেন? আমি কি করেছি? আমি এমনিতেই অনেক হয়রান হয়ে আছি, প্লিজ আমাকে একলা ছেড়ে দিন। হয়রানি তো শুরু হয়েছে তোমার, এক্ষুনি এক্ষুনি, বুঝেছো? ইয়েস ডক্টর নিয়তি, ঠিক আছে আমি এক্ষুনি আসছি। পাগল এই লোকটা। আই অ্যাম ডিসগাস্টেড। আর এই কোনো সাধারণ লোক নয়, আমারই কোনো আত্মীয়। ও হেরি আত্মীয়, এর জন্যই আপনি ডিসগাস্টেড? হ্যাঁ স্যার। আর এই লোকটা খুন করার জন্য খুন করছে না, এর পেছনে অন্য কোনো কারণ আছে। হ্যাঁ ডাক্তার, কিন্তু আপনি কি করে বুঝলেন যে এই লোকটা আপনার আত্মীয়? স্যার, আমরা দুটো বডি পেয়েছি, আর দুটো বডি থেকেই কোনো না কোনো অর্গান বার করা হয়েছে। স্যার, মজার ব্যাপার তো এটাই যে খুনির কাজ খুব পরিষ্কার। ও জানে যে ঠিক কোথায় কাটতে হবে আর কতটা কাটতে হবে। আর স্যার, এটা আমার বিশ্বাস যে এই কাজটা কোনো এরকম লোকের যে সার্জারির সাথে কোনোভাবে জড়িত। সার্জারির সঙ্গে জড়িত? তাহলে সে কোনো মেডিকেল স্টুডেন্টও হতে পারে। ইয়েস স্যার। স্যার এই কেসেও এরকম একটা ছেলে আছে, সমীর। এটা ওরই কাজ। এখন বলো কি করো তুমি? হ্যাঁ, ইনকাম করো কিভাবে তুমি? কোনো কাজ টাজ করো নাকি? আরে তুমি কি কোনো কাজ করো নাকি হসপিটাল থেকে শুধু ওষুধ চুরি করো? আর এমন সব ওষুধ যা বাইরে বিক্রি করা নিষেধ। হ্যাঁ দেখুন, আপনারা আমাকে কেন এরকম প্রশ্ন করছেন? কতবার বলেছে যে আমি এমবিবিএস পড়ছি রোজার ইউনিভার্সিটিতে। তাহলে তোমার ইউনিভার্সিটির লোকজন তো তোমাকে নিয়ে বেশ গর্বিত, তাই না? এত তাড়াতাড়ি কাজ শুরু করে দিয়েছো। আগে নিজের ঘামটা তো মুছে নাও, এখনো তো তোমার অনেক প্রশ্নের উত্তর দেওয়ার বাকি আছে। কেন কেন? দুটো খুন হয়েছে, বুঝলে তো? তো যে খুন করেছে সে হয় সার্জন, না হলে সার্জারির কোনো স্টুডেন্ট। দেখুন, আমি একজন সাদাসিধে স্টুডেন্ট। সাদাসিধে না? হ্যাঁ, বাড়িতে ওষুধ কো দিয়ে এলো? কো দিয়ে এলো ওষুধ? সাদাসিধে তুই চোর, তুই চোর। দেখুন, আমি হসপিটাল থেকে ওষুধ চুরি করতাম, এটা ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে। আছে, মানে আছে। পায়েল আমাকে বলেছে যে তোমার লোভের কারণেই তোমার আর শিল্পার মধ্যে ঝগড়া হয়, আর সেই কারণে তুমি তাকে প্রাণে মারার হুমকি দিয়েছিলে কিনা বলো? দিয়েছিলাম, কিন্তু এটা সত্যি কথা নয়। শিল্পা আমাকে বলেছিল
চুরি করে পয়সা রোজগার করো না। আমি তো শুধু ওকে বোঝাচ্ছিলাম যে এতে কারোর কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু ও রাজি হচ্ছিল না, ঝগড়া করতে লাগলো। ওকে থামানোর জন্য আমি ওকে হুমকি দিয়েছিলাম। আমি শিল্পার সাথে এরকম কি করে করতে পারি? আমি ওকে সত্যি সত্যি ভালোবাসতাম। বাহ বাহ, অ্যাক্টিং তো বেশ ভালোই করে নাও, কিন্তু হ্যাঁ এসিপি প্রদ্যুমন, কি আরো একটা লাশ? আচ্ছা ঠিক আছে, আমরা আসছি। ওকে মুস্কান, ফ্রেডিক্স, একে ততক্ষণ তুমি আরাম করতে দেবে না যতক্ষণ সত্যি কথা না বলছে। বেচারা, এমনিতেই বয়স হয়ে গেছিল, তার মধ্যে এইভাবে খুন করেছে। দয়া, Stitches. ম্যাডাম, এনার কোনো অপারেশন হয়েছিল রিসেন্টলি? অপারেশন হয়েছিল, ওর কিডনি খারাপ হয়ে গিয়েছিল, তখন নতুন কিডনি দেওয়া হলো। আচ্ছা, ওনারও কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছিল? বাস, কিন্তু ওই সমীর তো আমাদের বুড়োতে বসে আছে, তাহলে এই খুনটা কে করলো? একটা কাজ করা যাক, প্রিয়ার হাজবেন্ড প্রশান্ত আর শিল্পার ফ্যামিলিকে বিউরোতে ডাকা হোক। দেখা যাক এমন কোন জিনিস রয়েছে যেটা দুটো মার্ডারেই এক। দেখুন, ভালো করে মনে করে বলুন যে আপনার ওয়াইফ আর আপনার মেয়ে কখনো কোনো সার্জারি করিয়েছিল শরীরের কোনো অংশ বদলানোর জন্য? আগে হ্যাঁ, 2 সপ্তাহ আগে প্রিয়ার অপারেশন হয়েছিল। আসলে ওর একটা কিডনি খুব খারাপভাবে ড্যামেজ হয়ে গেছিল। 2 বছর ধরে আমরা চেষ্টা করছিলাম, আর 2 সপ্তাহ আগে আমরা জানতে পারলাম যে কেউ নিজের কিডনি ডোনেট করেছে। আমার মনে হলো প্রিয়া আবার ঠিক হয়ে যাবে, কিন্তু আমার ভাগ্য। আর আপনি মিসেস দমন, আপনার মেয়েরও কি অপারেশন হয়েছিল? অপারেশন? কিন্তু কেন? আমি কিছু বুঝে উঠতে পারছি না। আমার মেয়ে সবসময় হাসি খুশি থাকতো, ও তো 2 দিনের বেশি কোনোদিন অসুস্থও থাকেনি। আমার আদরের মেয়েটা, জানি না কার সাথে ওর শত্রুতা ছিল। আমি কখনো ওকে ক্ষমা করতে পারবো না। ম্যাম, আপনি আসুন আমার সাথে, আসুন আসুন, সামলা নিজেকে। আচ্ছা, আপনি কি এটা বলতে পারবেন যে প্রিয়ার অপারেশন কোন ডক্টর করেছিলেন? আগে ডক্টর শ্রীকান্ত। ডক্টর শ্রীকান্ত? কেন, কি হয়েছে? ললিতের অপারেশনও ডক্টর শ্রীকান্তই করেছিল। ডক্টর শ্রীকান্ত? স্যার, ইনি খুব ফেমাস ডক্টর, যিনি কদিন আগে একজন বড় বিজনেসম্যানের অপারেশন করেছিলেন। এনারাই ডক্টর বছরে শুধুমাত্র 2 বারই আসেন, আর এখন এখানেই রয়েছেন। হ্যাঁ স্যার, গতকালের পেপারে এই ডাক্তারের সম্পর্কে খবর বেরিয়েছিল। আচ্ছা, আমার মনে হচ্ছে ডক্টর শ্রীকান্তের অ্যাপয়েন্টমেন্টটা নেওয়া দরকার। সিপি পদ্মমন, সিআইডি। ওহো, এসিপি স্যার, আমি তো স্যার আপনার নাম অনেক শুনেছি, কিন্তু কখনো এটা বলবো না যে আপনার সাথে দেখা করার ইচ্ছা আমার ছিল। ইয়েস, আই ডু আন্ডারস্ট্যান্ড। তাছাড়া একজন ডাক্তারের মতো কেউ সিআইডির সঙ্গে এমনি এমনি দেখা করতে চায় না। কিন্তু প্রয়োজন পড়লে মানুষ আমাদের কাছে দৌড়ে চলে আসে, তাই না? কি ব্যাপার, কোনো সমস্যা? কোনো মানুষের বডি পার্ট বদলাতে হবে না? স্যার, আমি মজা করলাম আর কি। স্যার, আসলে আমাদের কাজের ক্ষেত্রে এত চাপ যে আমরা যদি সিরিয়াস থাকি না, তাহলে আমার মাথাটা খারাপই হয়ে যাবে। এনিওয়েজ, বলুন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? ডাক্তারবাবু, এই কেসের ব্যাপারে আপনার সঙ্গে কিছু আলোচনা করতে চাই। গত 2-1 মাসের মধ্যে আপনি 2টো কিডনি ট্রান্সপ্লান্ট করেছেন। দেখুন এসিপি স্যার, এবারে আমি যতদিন ধরে এসেছি
তখন থেকে প্রতিদিন 3-3টে অপারেশন করেছি। পেশেন্টের নাম যদি আমাকে বলেন তো আমি আপনাকে সাহায্য করতে পারি। হ্যাঁ, প্রিয়া দারিয়া আর ললিত কুমার। জাস্ট এ মিনিট। কিছু পেলেন? প্রিয়ার কিডনি বদলানো হয়েছিল 2 সপ্তাহ আগে, আর ললিত ওর কিডনিও 2 সপ্তাহ আগে বদলানো হয়েছিল। আচ্ছা, এই যে দুজনের কিডনি আপনি ট্রান্সপ্ল্যান্ট করেছিলেন, এই কিডনিগুলো কোথা থেকে পাওয়া গেছে? কে দিয়েছিল এই কিডনিগুলো? আই এম সরি স্যার, আমি আপনাকে এই ব্যাপারে কিচ্ছু বলতে পারবো না। আপনি তো জানেন যে ডোনারের নাম আর ঠিকানা বলা এটা আইন বিরুদ্ধ। দেখুন ডক্টর, এটা একটা ট্রিপল মার্ডার কেস। 3-3টে খুন হয়ে গেছে এর মধ্যে, বুঝতে পারছেন? আই এম সরি, আমি এর থেকে বেশি কিন্তু আপনাকে কিছু বলতে পারবো না। আপনি মেডিকেল বোর্ডে গিয়ে জেনে নিন। দেখুন, আপনার অসুবিধার কথা আমরা বুঝতে পারছি, কিন্তু আমরা যদি চাই অফিসিয়ালি এই ইনফরমেশন আমরা আপনার কাছ থেকে বার করতে পারি, কিন্তু আমাদের কাছে সময় বড় কম। খুনি কিন্তু অফিসিয়ালি লেটারের জন্য অপেক্ষা করবে না, সে আরো খুন করবে। তাই প্লিজ এই ইনফরমেশন আমাদের দিন। আসুন আমি দেখাচ্ছি। প্রিয়ার কিডনি ডোনেট করেছে যে, তার নাম হলো সুজেন, বয়স 23 বছর। এর মৃত্যু একটা অ্যাক্সিডেন্টে হয়েছিল, কাগজপত্র সব ঠিকই আছে। আর এই ললিত কুমারের? ললিত কুমার? আরে এর কিডনিও তো সুজেনই দিয়েছে। সুজেন? অভিজিৎ, এর মানে হচ্ছে ওই দুজন যে খুন হয়েছে তাদেরকে সুজনের কিডনি লাগানো হয়েছে। তার মানে এমন কোনো লোক আছে যে ওদেরকে মারছে, যাদের সুজনের বডির অংশ লাগানো হয়েছে। ডাক্তারবাবু, সুজনের কিডনি ছাড়া আর ওর বডির কোন কোন জিনিস লাগানো হয়েছে অন্যদেরকে, প্রত্যেকের জীবনের ঝুঁকি আছে। দেখুন এসিপি স্যার, আমি ওই বাকি অর্গানের ব্যাপারে কিচ্ছু বলতে পারবো না, কারণ আমি শুধুমাত্র 2টোই অপারেশন করেছি যাদেরকে সুজানের কিডনি দেওয়া হয়েছে। আপনাদের যদি বাকি অর্গানের ব্যাপারে জানতে হয় তাহলে ওদের ফ্যামিলির সাথে কথা বলতে হবে। স্যার, আমাদের সুজানের বাড়িতে খুব তাড়াতাড়ি পৌঁছতে হবে, নয়তো এই খুনিটা পরের খুন করার জন্য বেরিয়ে পড়বে। আমি তো বিশ্বাসই করতে পারছি না, কোনো মানুষ কোনো মেয়ের পেট কেটে কিডনি বের করে নেবে। সত্যি কি এমনটা হয়েছে? হ্যাঁ হয়েছে, তার জন্যই তো আপনার কাছে এসেছি। আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনার মেয়ের এমন কোনো বন্ধু আছে যে এমন কাউকে জানতো যে ওরকম? না, আমি তো এরকম কাউকে চিনি না। আচ্ছা, সুজনের কিডনি ছাড়া ওর শরীরের আর কোনো অঙ্গ দান করেছিল? হ্যাঁ, চোখ ডোনেট করেছিল। কাকে ডোনেট করেছিল চোখটা? এটা তো আমি জানি না। বেশ কমপ্লিকেটেড কেস স্যার এটা। মনে হচ্ছে আমরা খুনের খুব কাছাকাছি আছি, কিন্তু তা নয় স্যার। একটু সময়ের ব্যাপার দয়া, একটু সময়ের ব্যাপার। শুধু একটা জিনিস যদি জানতে পারি না, তাহলে সব কেস সলভ হয়ে যাবে। শুধু একটা জিনিস। স্যার, একটা ব্যাপার আছে। কি? যে কটা খুন হয়েছে সব কটাই বাড়িতে হয়েছে। তার মানে খুনি খুব ভালো করেই জানতো যে কাকে মারতে হবে আর কোথায় যেতে হবে। তাতে কি? স্যার, প্রিয়া আর ললিতকে ওদের বাড়িতেই মারা হয়েছে, কিন্তু শিল্পার খুন ওর বাড়িতে নয়, পায়েলের বাড়িতে করা হয়েছে। ওহো, তার মানে খুনি শিল্পাকে নয়, পায়েলকে মারতে চেয়েছিল। এই সব চক্রান্ত কি একমাত্র পায়েলই বলতে পারে। পায়েল? ও তো বাড়িতে নেই, ওর বাবার সাথে বাইরে গেছে। একটা কথা বলুন তো, পায়েলের কি কোনো অপারেশন হয়েছিল? হ্যাঁ, কিন্তু এটা আপনারা কেন জিজ্ঞেস করছেন? কি অপারেশন? চোখের। চোখের? হ্যাঁ, 2 সপ্তাহ আগেই ওর চোখের অপারেশন হয়েছে। এই পায়েল এখন কোথায় গেছে? ও তো সুজানের মাকে দেখতে গেছে। এই কিছুক্ষণ আগে সুজানের এক বন্ধু এসেছিল, ও বলল সুজানের মায়ের শরীর খুব খারাপ। এই সুজানের বন্ধু দেখতে খুব কেমন ছিল? ভালো ফর্সা দেখতে, লম্বা চওড়া, এই 6 ফুট হাইট হবে, আর একটু রোগাও ছিল। যে আমাদের বাঘের বাচ্চাগুলো ভেজা বিড়াল হয়ে গেল না, তখন ইচ্ছে করছিল নিজের টিভি সেটটা ওদের মাথায় ভেঙে ফেলি। সারা রাত জেগে ম্যাচ দেখলাম। আর আরে বাবা, এত ইমোশনাল হওয়ার কারণ কি? এটা তো একটা গেমই। আচ্ছা, আপনি জানেন কি আমাদের মেয়েদের ক্রিকেট টিমটা আজকাল কতটা এগিয়ে গেছে? ইউ নো দ্যাট? কি ঠিক না পায়েল? হ্যাঁ, সরি। এটা তো সেই স্ট্রং পারফিউম, সেই গন্ধ যেটা ওই খুনির গা থেকে পেয়েছিলাম। এখন কি করব? কি করব এখন?
বাবা, বাবাকে বলে দেবো না, বাবাকে বললে ও ও বাবাকেও মেরে ফেলবে। এখন কি করবো আমি? হ্যাঁ স্যার, ওকে স্যার। এক্সকিউজ মি, আমরা এখন ঠিক কোথায় পৌঁছেছি? এখন আমরা আছি মার্গে রোডে। আচ্ছা, মার্গে রোড। দয়া 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 দয়া, এই সেই জায়গা। পায়েল এই রোডটার কথাই বলেছে। ও বেশি দূরে যেতে পারেনি। পায়েল ওই ছেলের সঙ্গে কথা বলছে। আরে এটা চিৎকারের আওয়াজ। মনে হচ্ছে পায়েলের জীবন বিপন্ন। অভিজিৎ, তাড়াতাড়ি কন্ট্রোল রুমে ফোন করো আর ওদেরকে মোবাইল নাম্বারটা দাও। ওদেরকে বলো যে মোবাইল কোম্পানির সঙ্গে কথা বলতে, যে পায়েলের নাম্বারটা এখন কোথায় আছে। ইয়েস স্যার। হ্যালো কন্ট্রোল রুম। স্যার, মোবাইল কোম্পানি বলছে যে পাইলের মোবাইল মার্বে রোডের মাঝামাঝি বন্ধ হয়েছে। আমরা ঠিক রাস্তাতেই আছি। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। এখানে কোনো আশেপাশে আছে? স্যার, স্যার মনে হচ্ছে এটাই সেই গাড়িটা। স্যার, স্যার মনে হচ্ছে এটাই সেই গাড়িটা। এই অবস্থায় গাড়ি এখানে কে ছেড়ে গেল? এটা তো পাইলের বাবা। অভিজিৎ, আমাদের পৌঁছতে দেরি হয়ে গেছে। মনে হচ্ছে ওই ছেলেটা পায়েলকে নিয়ে চলে গেছে। বেঁচে আছেন স্যার? এক্সকিউজ মি, হ্যালো, আপনি ঠিক আছেন? পায়েল, পায়েল কোথায়? পাইল, পাইল কোথায়? কোথায় পায়েল? অভিজিৎ, মনে হচ্ছে ওই ছেলেটাই প্রথমে ওনাকেই অজ্ঞান করেছে। ওনাকে জিজ্ঞাসা করে কোনো লাভ নেই। স্যার, আমরা তো এই গাড়িটার ঠিক পেছনে পেছনেই আসছিলাম। 5-10 মিনিটের মধ্যে পায়েলকে নিয়ে ও কত দূর আর যাবে? স্যার, লোকটা এখানেই আশেপাশে কোনো কটেজে আছে। চলো দেখছি, পায়েলের জন্য না বেশি দেরি হয়ে যায়। তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো। এক্সকিউজ মি ম্যাডাম, এখনই কি কোনো ছেলে কোনো মেয়েকে নিয়ে এখানে এসছে? না তো, এখানে তো কেউ আসেনি। আগে আপনি কোনো ছেলে মেয়েকে একসঙ্গে দেখেছেন? আগে না, আমি তো কাউকে দেখিনি। কোনো মেয়ের চিৎকার শুনেছেন? না তো, এরকম কিছু শুনিনি। না। এখানে একটা ছেলে আর একটা মেয়েকে দেখেছেন? একটু আগেই ওদের চিৎকার শোনা গেছে। এখানে আমরা দুজনেই আছি, এখান থেকে কোনো আওয়াজ আসেনি। দেখো, ছেড়ে দাও আমাকে, বলছি ছেড়ে দাও আমাকে। দরজা খোলো। খুব খারাপ হয়ে যাবে, ছাড়ো। মনে হচ্ছে পায়েল এখানেই আছে। দরজা ভেঙে দাও। না, না, দেখো, দেখো, আমাকে যেতে দাও প্লিজ, প্লিজ যেতে দাও আমাকে। দেখো, দেখো, আমি তোমার কি ক্ষতি করেছি বলো? দেখো, দেখো, ওই সিআইডি তোমার পেছনে আছে। ওরা সবকিছু জেনে ফেলেছে। ওরা ওরা তোমাকে মেরে দেবে, আমি বলছি কিন্তু। স্যার, এই ঘরে তো কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু আওয়াজ তো এখান থেকেই পাচ্ছি। প্লিজ, আমি হাত জোড় করছি, আমাকে আমাকে প্লিজ যেতে দাও। আমি তোমার কি ক্ষতি করেছি বলো? তোমার তোমার কি চাই? কেন মারতে চাইছো আমাকে? যেতে দাও। এদিকেও তো কিছুই নেই। তুমি কি করতে চাইছো আমার সাথে?
কিন্তু এখান থেকেই তো চেঁচানোর আওয়াজ আসছে। পায়েল, এক মিনিট, আমার কথাটা শোনো। তুমি মরতে চাও না তো? হ্যাঁ, ওকে দেখো, ও সুজান, আমার সুজান। আর ওর কি অবস্থা করেছে হাসপাতালের লোকগুলো, হ্যাঁ? আর ওকে ওকে এইভাবে কবরও দিয়ে দিল। ওর শরীরটা সেটা সম্পূর্ণ নয়, অসম্পূর্ণ। এটাকে আমি সম্পূর্ণ করব, আমি। আর তারপরেও শান্তিতে শুয়ে থাকবে। হ্যাঁ, তোমার কাছে ওর চোখগুলো রয়েছে, হ্যাঁ, ফেরত দাও, ফেরত দাও। আমাকে ওকে সম্পূর্ণ করতে হবে। তোমার চোখগুলো রয়েছে না, দাও। কিছুই বুঝতে পারছি না যে আওয়াজ কোথা থেকে আসছে। আমাকে ছেড়ে দাও, আমাকে, আমার উপর দয়া করো, যেতে দাও আমাকে, যেতে দাও আমাকে, প্লিজ, আমি হাত জোড় করছি, যেতে দাও প্লিজ আমাকে। যেতে দাও, যেতে দাও আমাকে, যেতে দাও, আমি তোমার কি অভিজিৎ, ক্ষতি করেছি? এর নিচে কোনো বেসমেন্ট আছে? ছেড়ে দাও, দয়া, তুমি কেন এরকম করো? আগে এটাকে ওঠাও, তারপর দেখছি। আমাকে মেরো না, প্লিজ যেতে দাও আমাকে, প্লিজ যেতে ওঠাও। দাও, প্লিজ। তুমি এটা করতে পারো না, না, কিছুতেই না, না, তুমি কেন এরকম করছো? আমাকে মেরো না, প্লিজ যেতে দাও আমাকে। পায়েল, আমার কথা শোনো, আমার কথা শোনো তুমি। তোমার কাছে ওর চোখগুলো রয়েছে, ফেরত দাও ওর চোখগুলো, আমায় ফেরত দাও। পায়েল, পায়েল, দাও না। দেখো, আমি তোমাকে ভয় দেখাতে চাই না, তুমি আমার কথাটা শোনো। পায়েল, আমি ওকে প্রপোজও করতে পারিনি। আমি ভেবেছিল আগে আমি ডিগ্রিটা নিয়ে নেবো, তারপরে ক্লিনিক খুলবো, তারপরে আমরা বিয়ে করে একসাথে থাকবো। কিন্তু ও চলে গেল, ও চলে গেল আমাকে ছেড়ে। আর তোমরা এত লোভী, হ্যাঁ? এক এক করে ওর সমস্ত পাঁচ বের করে নিলে। কে ওর কিডনি বের করে নিল, কে ওর চোখ। ফেরত দাও, ফেরত দাও আমায়। এই, এই, এগোবে না তোমরা, একদম এগোবে না সামনে। তোমরা এগো না, হলে কি তোর গলা কেটে ফেলবো আমি। তোমার কাজ হচ্ছে জীবন রক্ষা করা, জীবন নেওয়া নয়। ছেড়ে দাও ওকে। দেখো, আমার তোমাদের সাথে কোনো শত্রুতা নেই। আমার সুজানের চোখ দুটো ওর কাছে রয়েছে। তোমরা চলে যাও, না হলে ওর গলা কেটে ফেলবো আমি। ছেড়ে দাও ওকে। দেখুন, আমি আপনাদের কোনো ক্ষতি করিনি। আমার শুধু আমার সুজানের চোখ দুটো ফেরত চাই। কিছু হয়নি, কাম ডাউন। এই হচ্ছে তোমার অপারেশন থিয়েটার, না? সার্জারি করার সময় তোমার অনেক প্রবলেম হচ্ছে, তাই তো? এখন তোমার অর্গান ট্রান্সপ্লান্টের ক্লাস জেলে বসেই হবে। বাঁচাও, বাঁচাও, প্লিজ আমাকে বাঁচান। কি হয়েছে ম্যাডাম? ব্যাপারটা কি? ওরা আমাকে মেরে ফেলবে, বাঁচান। কি হয়েছে এখানে? কি হয়েছে ম্যাডাম? ওরা আমার পিছু নিয়েছে, আমায় মেরে ফেলবে। কে মারতে চায় আপনাকে? আমি জানি না, ওরা দুজন গুন্ডা রয়েছে। কোথায় গুন্ডা? এসে পড়েছে, ওরা আমাকে মেরে ফেলবে। আরে ম্যাডাম শুনুন, একবার শুনুন। ম্যাডাম দাঁড়ান, ম্যাডাম, 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 ভয়ের কোনো কারণ নেই। আরে দাঁড়ান ম্যাডাম, যাবেন না। আর উনি হঠাৎ করেই উধাও হয়ে যান। আমরা ওনার পিছু নিয়েছিলাম, কিন্তু খুঁজে পাইনি। আপনি বলছিলেন ওর শরীর থেকে রক্ত বেরোচ্ছিল, তো আঘাতটা কিরকম ছিল? মানে গুলি লেগেছিল নাকি ছুরির আঘাত? স্যার, এই ব্যাপারটা আমি জানি না। ওনার পুরো মুখেই তো রক্ত লেগেছিল। এখন কিসের থেকে রক্ত বেরিয়েছিল সেটা বলতে পারবো না। মেয়েটা খুব ভয় পেয়ে গেছিল স্যার, জানি না ও বাঁচবে কি বাঁচবে না। আপনারা আপনাদের নাম ঠিকানাগুলো লিখে দিন,
আর প্লিজ ডোন্ট মাইন্ড, আপনাদের হয়তো সিআইডি ব্যুরোতে আসতে হতে পারে, ঠিক আছে? ঠিক আছে। রেডি? হ্যাঁ দাদা, কি জানতে পারলাম এটার ব্যাপারে? মেয়েটা তো বলছিল যে দুজন গুন্ডা ওকে মারতে চাইছিল, কিন্তু ম্যানেজার বলছে যে ওই মেয়েটার পেছনে পেছনে এখানে কেউ আসেনি। এখানে এত লোকজন ছিল তাই হয়তো ভিতরে ঢোকেনি। সবার সামনে একটা মেয়ে সারা শরীরে রক্ত নিয়ে দৌড়চ্ছে, লোকের সাহায্য চাইছে, এটা খুব ভয়ানক কথা বস। ওড়নাতে রক্ত, এই ওড়নাটা ওই নয় তো? ম্যানেজার বাবু এদিকে আসুন। হ্যাঁ স্যার। এই ওড়নাটা কার? আরে স্যার, এ তো ওই মেয়েটারই। এটা তো বেশ দামি ওড়না স্যার, আচ্ছা, দেখি একটু। ও স্যার, এটা তো ভলুষা তৈরি ওড়না। বালুষা? হ্যাঁ স্যার, খুব ফেমাস ডিজাইনার। ইনফ্যাক্ট আমিও ওর থেকে ড্রেস কিনতে চেয়েছিলাম, বাট স্যার এই দেখুন ওর সিগনেচার। ভি। এবার তুমি এতই প্রশংসা করছো যখন, একবার বালুচার সঙ্গে দেখাই করা যাক। হ্যালো, এই ওঠো। এটা আপনারা ঠিক করলেন না? আমাকে রক্ত দেখানোর উচিত হয়নি আপনাদের। আরে দাদা, আমরা তো ইনভেস্টিগেশন করতে এসেছিলাম, আমরা কি করে জানবো যে আপনি রক্তটা দেখে অজ্ঞান হয়ে যাবেন? অজ্ঞান? আমি অজ্ঞান হয়ে গেছিলাম? আচ্ছা, আপনি এসব ছাড়ুন, আপনি এটা বলুন যে আপনার ম্যাডাম কখন আসবেন। ম্যাডামের তো আসার সময় হয়ে গেছে, কিন্তু এগুলো আপনার ওনাকে ফোনে বলে দেওয়া উচিত ছিল যে ব্যাপারটা কি। আরে ফোনে কি করে বলবো আমরা নিজেরাই তো জানি না যে আসল ব্যাপারটা কি। আমরা শুধু এটুকুই জানি যে একটা মেয়ে খুব বিপদের মধ্যে পড়ে আছে, যার গলায় ছিল এই ওড়নাটা। রক্ত? আরে আরে রক্ত? আরে দাদা, হ্যালো, কি হচ্ছে আমার বুটিকে? আমরা সিআইডি থেকে আসছি। আর এনার কি হয়েছে? ইনি অজ্ঞান হয়ে গেছেন। অজ্ঞান হয়ে গেছে? আপনারা মেরেছেন ওকে? না না না, আমরা এসব কাজ করি না, তাই না দয়া? হ্যাঁ, ইনি তো নিজে থেকেই অজ্ঞান হয়ে গেছে। নিজে থেকে কেউ অজ্ঞান হয়ে যায় না। আমি এক্ষুনি আমার লয়ারকে ফোন করছি। ভালো কথা। তবে তার আগে আপনি একটু এইটাকে দেখুন। এটা কি? রক্ত এটা। এই ওড়নাটা আপনার তৈরি করা তো? দেখুন, আপনারই তৈরি তো? হ্যাঁ। এবার আপনি ফোন করতেই পারেন আপনার লয়ারকে আরামসে। এবার একটু এই ওড়নাটা মন দিয়ে দেখুন। এরকম কটা ওড়না বানিয়েছিলেন আপনি? আগে আমার সব ওড়নাগুলো আলাদা বানানো হয়, একটা ওড়নার সাথে ম্যাচ করে না। মানে এরকম ওড়না একটাই ছিল? হ্যাঁ। এটা কে কিনেছিল মনে আছে আপনার? এটা রাজীবের ওয়াইফের জন্য বানিয়েছিলাম, কৃতিকার জন্য। আপনি একটু রাজীবের অ্যাড্রেস দিন আমাদের। বিয়ে করা মানেই জীবন শেষ। এই নাও বন্ধুরা, ঠান্ডা ঠান্ডা কুল কুল জল। এই বন্ধু, ঠান্ডা ঠান্ডা জল খাইয়ে ছাড়ছো? আমরা তো বৌদির সাথে দেখা করতে এসেছিলাম। আরে ভাই, ওর সাথে তোদের দেখা হবে না। আরে হানিমুনের থেকে ফিরেই ওর এক ফ্রেন্ডের সাথে দেখা করতে পালিয়ে গেল। আরে আর এই তো সবে হানিমুন থেকে ফিরলি, এর মধ্যেই বউ পালিয়ে গেল। এই কমল, রাজীব লজ্জা পাচ্ছে। আরে আমি বললাম না, ও চলে এসেছে। ইয়েস। মিসেস কৃতিকা বাড়িতে আছে? না, ও এই মুহূর্তে বাড়িতে নেই। আপনি কে? আমি রাজীব, ওর হাজবেন্ড। ও, আপনারা? আমি এসএবি প্রদ্যুমন, সিআইডি। সিআইডি? হ্যাঁ। কি চান আপনারা? আমি কি ভেতরে আসতে পারি? ইয়েস ইয়েস স্যার, প্লিজ। থ্যাংক ইউ। স্যার কি হয়েছে? কৃতিকার কিছু হয়নি তো স্যার? সেটাই তো আমি জানতে চাইছি। মানে এখানে এই ছেলেগুলোকে? ওরা ওরা আমার বন্ধু, সানি, কমল, পুনিত। কিন্তু আপনি? পুনিত, কমল, সানি। ওকে। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন, সকাল থেকে আপনি কোথায় ছিলেন? স্যার আমি অফিসেই ছিলাম। আসলে কালই আমরা হানিমুনের থেকে এসেছি তো, এই বন্ধুরা ফোন করলো ওর জন্য। কালকেই আপনি হানিমুন থেকে এসেছেন? হানিমুন কোথায় করতে গিয়েছিলেন? যোধপুর স্যার। যোধপুর, দ্যাটস আ নাইস প্লেস। ইয়েস স্যার। আর যোধপুরে আপনি কোথায় ছিলেন? সানরাইজ হোটেল। সানরাইজ হোটেল। স্যার ব্যাপারটা কি, আপনি এক একটা প্রশ্ন করছেন কিন্তু কিছু উত্তর দিচ্ছেন না। ব্যাপারটা হলো যে কিছুক্ষণ আগে নাগমণি রেস্টুরেন্টে একজন মহিলা চিৎকার করতে করতে ঢোকেন।
উনি বেশ আঘাত পেয়েছিলেন আর হাঁপাতে হাঁপাতে উনি ওখানে বলেন, ওরা দুজন গুন্ডা, ওরা আমার পিছু নিয়েছে, ওরা আমাকে মেরে ফেলবে। তো আমরা জানতে পারলাম যে ওই মহিলা আপনার স্ত্রী ছিল। কি কৃতিকা? হ্যাঁ। না না, এইটা হতে পারে না। এটা কিভাবে সম্ভব? বিবেক, দেখুন এটাকে, চিনতে পারছেন? হ্যাঁ, এটা তো কৃতিকারই। কিন্তু কৃতিকার কিছু হয়নি তো? ও ঠিক আছে তো? আচ্ছা রাজীব, তোমার কাছে কৃতিকার কোনো ছবি টবি আছে? হ্যাঁ, আমি এক্ষুনি দিচ্ছি আপনাদের। প্লিজ। এই দেখুন স্যার। এই ছবিটাকে ভালো করে দেখো। দেখো তো ইনি ওই মহিলা কিনা। হ্যাঁ হ্যাঁ স্যার। না না, এটা কি করে সম্ভব স্যার? ওই মেয়েটা কৃতিকা হতে পারে না স্যার। রাজীব, একটা কথা বলো, কেউ কি কৃতিকাকে মারতে চাইছে? না স্যার, এরকম তো কোনো ব্যাপারই নেই। কিন্তু কৃতিকা কোথায় আছে? সেটাই তো জানার চেষ্টা করছি। ও যদি এত খারাপ অবস্থাতেই থাকে তাহলে তো বেশি দূর পালিয়েও যেতে পারবে না, তাই কোথাও লুকিয়ে বসে আছে। কি ব্যাপার কি? 3টে বেজে গেল, তোমার কোনো লেবার এখন এলো না? কনস্ট্রাকশনের কাজ কেন শুরু হলো না আমাকে এটা বলো। আমি তোমার কোনো বাজে কথা শুনবো না। এক সেকেন্ড। প্লিজ আমাকে হেল্প করুন, আমি খুব বিপদে পড়েছি। দুটো গুন্ডা আমার পেছনে রয়েছে, আমি খুব বিপদের মধ্যে রয়েছি। কি বলছেন আপনি? প্লিজ প্লিজ পুলিশকে ফোন করুন। আমি দেখছি। এই ধর ওকে, ধর ওরা এসে পড়েছে। এই এই ধর, এই কেন মারছো ওকে? চুপ করে থাক, না হলে তোর খোপড়ি উড়িয়ে দেবো। এই দাঁড়াও, এই বাঁচাও বাঁচাও। এই ধর ওকে, ধর 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 ধর, যেন পালাতে না পারে। ধর 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 ওকে। বাঁচাও বাঁচাও এই ধর ওকে, ধর ধর ওকে, ধর ধর ওকে, যেন পালাতে না পারে। ধর ধর বাঁচাও। দাঁড়া, ধর ওকে, ধর ধর ওকে, ধর ধর, পালিয়ে যাচ্ছে। আরে ধর না, বাঁচাও ধর ওকে, ধর না, ধর। বাঁচাও। দাঁড়া, এই দাঁড়া। প্লিজ প্লিজ আমাকে মেরো না। এবার তোকে কেউ বাঁচাতে পারবে না। এই কি করছো তোমরা? এই ওকে মার। স্যার, এত দূর দৌড়ে কি করে আসবে? হ্যাঁ হ্যাঁ, সেইটাই তো। কাপড়ে মুখে রক্ত লেগেছিল, এখানে চিৎকার করে দৌড়চ্ছিল, আর কেউ ওকে দেখেনি সেটা হতেই পারে না। তবুও হায় ঈশ্বর, কৃতিকা যেন ঠিকঠাক থাকে। পুলিশ পুলিশ পুলিশ! স্যার স্যার, কি হয়েছে, কি হয়েছে? স্যার ওখানে একটা মেয়ে খুন হয়ে গেছে। মেয়ে? দেখো ঠিক করে বলো কি হয়েছে। ওই মেয়েটা রক্তে ভেসে যাচ্ছে। দুটো গুন্ডা এলো আর ওকে গুলি করে দিল স্যার। এই মেয়েটা কি? হ্যাঁ হ্যাঁ স্যার, এই মেয়েটাই। কৃতিকা, ও তো কৃতিকা। কৃতিকা, চলো চলো, কোথায় আছে আসুন দেখি। স্যার, আমার সাথে আসুন প্লিজ, আসুন। কোথায় দেখেছিলে মেয়েটাকে? ওই তো ওপরে পড়ে রয়েছে, গুলি লেগেছে স্যার। এই কোথায় গেল? এখানেই তো পড়েছিল, আমি নিজের চোখে কিন্তু দেখেছি। তাহলে গেল কোথায় লাশটা? তুমি ঠিক করে দেখেছিলে তো? হ্যাঁ স্যার। রক্ত? স্যার, স্যার এদিকে আসুন। স্যার এখানে তো অনেক রক্ত পড়ে রয়েছে। হায় ভগবান, এতটা রক্ত! এটা নিশ্চয়ই কৃতিকার হবে। কৃতিকা! ফ্রেডরিক্স, একটা কাজ করো, তুমি আশপাশটা ভালো করে দেখো। দয়া, দেখো টেনে নিয়ে যাওয়ার কোনো চিহ্ন আছে কিনা, আর কিছু না কিছু তো পাওয়া যাবেই। ভালো করে দেখো। হ্যাঁ দয়া। না স্যার, ওই রক্ত ছাড়া আর কোথাও কোনো চিহ্ন নেই স্যার। বোধহয় ওই দুজন কৃতিকাকে তুলে নিয়ে কোথাও গেছে। হয়তো হয়তো ওরা ওকে হসপিটালে নিয়ে গেছে। রাজীব, ওই দুটো গুন্ডা কৃতিকাকে মারতে চেয়েছিল, আর ওরা ওকে হসপিটালে নিয়ে যাবে। কৃতিকাকে কেউ কেন মারতে চাইবে স্যার? একটা কথা বলুন, আপনি ওই দুটো গুন্ডাকে ভালো করে দেখেছিলেন? স্যার আমি ওদের কি করে ভুলবো, ওরা তো আমার উপর গুলি চালিয়েছিল। গুড স্যার, হ্যাঁ। দুজনে স্কেচ বানানো যাক। স্যার হ্যাঁ, স্যার, সাইট সুপারভাইজার ওই দুই গুন্ডা স্কেচ আঁকিয়েছে, এই দেখুন। ও
এই দুজনে? বিবেক, সব একটু দেখো এই দুজন গুন্ডা আমাদের সিআইডির ভিআইপি লিস্টে আছে কিনা। হ্যাঁ স্যার। না স্যার, আমাদের রেকর্ডে যারা আছে তাদের সঙ্গে এদের মিল নেই। তার মানে স্যার এরা হয় একদম নতুন, না হলে খুব চালাক, সেজন্যই সিআইডির হাত থেকে বেঁচে গেছে। না অভিজিৎ, বেশি দিন আমাদের কাছ থেকে পালিয়ে থাকতে পারবে না। আমি এদের দুজনকে ধরবই, এই দুজনকে ধরতেই হবে। এটাই একটা রাস্তা ওই মেয়েটাকে বাঁচানোর জন্য। স্যার একটা জায়গা আছে, সেখান থেকে হয়তো জানা যাবে। কোথা থেকে? স্যার এটা একটু গোপন ব্যাপার। সিক্রেট? আমার কাছে? স্যার সেরকমই ধরে নিন স্যার। এই, কি হচ্ছে? চল এই বন্ধ করো সব, পুলিশের রেড চলো, চলছে। চলো, চলো চলো, সব এদিকে এসো, চলো, বেরো। এসো। আরে অনেক ব্যবসা হয়ে গেছে আজ, চলো এদিকে এসো। এদিকে সব দাঁড়াও, কেউ নড়বে না একদম। স্যার এই রেড কিসের জন্য? আমি তো সব ট্যাক্স দিয়ে দিয়েছি স্যার। লাইসেন্স আছে? হ্যাঁ লাইসেন্স আছে, দেখাও। আরে এই, তুই কালো জ্যাকেটওয়ালা, একেবারে সব দাঁত বেরিয়ে পড়েছে না? এই ওঠ। না না না, দয়া দয়া। এখানে কালো ব্যবসা চলছে আর তোর হাসি পাচ্ছে না? হ্যাঁ এবার বল, আর হাসবি? হ্যাঁ কি হাসতেও মানা নাকি? আরে দয়া, সামলে। স্যার প্লিজ স্যার, ওনাকে থামান না স্যার। স্যার প্লিজ 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 ওনাকে। যাও ভাই, তুমি পারলে নিজেই চেষ্টা করো, আমার তরফ থেকে পারমিশন আছে। কি? আরে আগে হ্যাঁ, একবার এই মেশিনটা চালু হয়ে গেলে থামতে চায় না, কাজ শেষ করেই থাকে। কে হাসির মজা পেয়ে গেছিস? হ্যাঁ এত জোরে কেন মানলেন? একটু আসতে পারতে পারতেন তো। ধরো, এটা ওই দুজনের স্কেচ, বুঝেছো? ঠিক আছে, কালকে দুপুরে যুব সিগন্যালে চলে আসুন, কাজ হয়ে যাবে। স্যার আমার পুরনো কেসটার কি হলো? এখনো ঝুঁকি কাটেনি, আরো কিছুদিন চুপ করে থাকো। চলো, সিআইডির সামনে হাসবি না, তাহলে কিন্তু বুঝেছিস, শেষবারের মতো ছাড়ছি তোকে। আবার যদি এখানে তোকে দেখতে পাই না, ছেড়ে দিন, ছেড়ে দিন। আমার চশমা, এই চশমা, চশমা, আমার চশমা, আমার চশমা। এতক্ষণে তো চলে আসা উচিত ছিল, অনেক দেরি হয়ে গেছে। আসবে তো? 100% আসবে বস। আর নাম কি বলেছিলে? কালিয়া বিরাশি। যদিও নিজের নাম আর চেহারা ও প্রতিদিনই পাল্টায়। আজ দেখো পানওয়ালা, তো কাল রিক্সাওয়ালা। বেটার ছেলে যান বাঁচাতে পালিয়ে বেড়াচ্ছে, এক জায়গায় থাকতে পারে না কখনো। ক্রিমিনাল নাকি? হ্যাঁ, আগে ছিল ক্রিমিনাল, কিন্তু এখন শুধরোতে চাইছে। ওর পুরনো সঙ্গীরা ওকে জানে মেরে দিতে চাইছে। তবে এটা সত্যি বস, আমি ওকে চোখ বন্ধ করে বিশ্বাস করি এখন। কিন্তু আজ আসতে ভুলে গেছে ও। চেষ্টা করলেও ভুলতে পারি না, এটাই তো প্রবলেম আমার। হাতিদের মতো স্মৃতিশক্তি আমার। বাহ কালিয়া, দুর্দান্ত মেকআপ করেছো, আমিও তোমায় চিনতে পারিনি। চিনে যদি যান তাহলে আমার লাভ কি হবে স্যার? শুনুন, আপনার কাজ হয়ে গেছে। কানিগলি, বাড়ির নাম্বার 14। কে রে? এখানে কি টেলিফোন এক্সচেঞ্জে যাও না? আরে এখানে কি ইনকোয়ারি করছে? এটা ইনকোয়ারি কাউন্টার নাকি? যাও যাও। কি হয়েছে? কিছু না স্যার, ফোন টোন বন্ধ হয়ে গেছে। ফোন টোন বন্ধ হয়ে গেছে তো পুলিশ স্টেশনে যা না, যা। তুই জানিস এটা? ওই সিআইডির লোক বাইরেই দাঁড়িয়ে ছিল ওই মেয়েটার হাজবেন্ডের সঙ্গে। ভাগ্য ভালো আমরা বেঁচে গেছি। না না, এই সিআইডির হাতে পড়া যাবে না। সিআইডিদের নাম শুনে কি তোর হাঁটু কাঁপা শুরু হয়ে যায়? কি করে সিআইডিরা? এক্ষুনি জানতে পারবে কি করে। মেয়েটাকে মেরে দিয়ে এখানে বসে আছো? কি হচ্ছে নাকি? বল বল বল, এই মেয়েটা কোথায়? বলছি বলছি বলছি, ছাড়ুন আমার, ছাড়ুন। বল। বলছি 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 বল বল বল, মেয়েটা কোথায় বল। ওই মেয়েটাকে আমরা অয়েল মিলে নিয়ে গেছিলাম, যে মিলটা পুড়ে গেছিল। ডক্সের চল চল চল। স্যার ছেড়ে দিন স্যার, আমরা ক্ষমা করে দিন স্যার, ক্ষমা করে দিন স্যার, আমরা কিছু বল এবার
বল, কোথায় মেয়েটাকে ছেড়েছিলিস? কোথায় ছেড়েছিলিস? এখানেই ছেড়েছিলাম স্যার। আর আর ছেড়ে দেওয়ার পর আমরা দুজনেই এখান থেকে পালিয়ে গেছিলাম স্যার। এখানে ছেড়েছিলিস? এখানে ছেড়েছিলিস তুই? হ্যাঁ স্যার। তাহলে কোথায় গেল সেই মেয়েটা? জানি না স্যার, আমরা ওকে এখানেই ছেড়েছিলাম। এই, ওই মেয়েটার যদি কিছু হয় না, আর ওই মেয়েটাকে যদি ঠিকঠাক খুঁজে না পাই, তাহলে মনে রাখিস আমি তোদের জ্যান্ত ছাড়বো না, বুঝেছিস? স্যার, হ্যাঁ দয়া। হ্যাঁ স্যার এই দেখুন রক্ত পড়ে আছে, কিন্তু এই রক্তটা ছাড়া এখানে আর কোথাও কোনো দাগ নেই। দয়া, তার মানে হচ্ছে কৃতিকা এখানেই কোথাও আছে, আর যে লোক এদের দুজনকে পয়সা দিয়েছে সেও এখানে কোথাও লুকিয়ে আছে। অয়েল মিলের কোনায় কোনায় খুঁজে দেখো। এ দুর্গন্ধ কোথা থেকে আসছে? Oh my God! Oh my God! স্যার, এ তো পুরো জ্বালিয়ে দিয়েছে। কয়েকটা টাকার জন্য এই অবস্থা করে দিয়েছে। না 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 না, তোরা দুজন মেয়েটাকে এখানে ছেড়ে গিয়েছিলি না? না, না, না। মেয়েটাকে কেটে জ্বালিয়ে দিয়েছিস। না, না। তোদের দুজনেরও আমি ওই একই অবস্থা করবো এখন। না 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 না। এরা কারা? স্যার, ওনারা কৃতিকার মা বাবা। ও ইয়েস ডক্টর। স্যার, খুনি নিজের কাজ খুবই ধীরে ধীরে আর সময় নিয়ে করেছে। প্রথমেই বডিটাকে টুকরো করেছে আর তারপর পুড়িয়েছে। কিন্তু ডক্টর, আমরা জানবো কি করে যে এই বডিটা কৃতিকারই? মানে মানে এই বডিটা কৃতিকার না? তার মানে হতে পারে আমাদের কৃতিকা বেঁচে আছে, ও ঠিক আছে। এখনো কিছু বলা যাচ্ছে না। বডি পুরোপুরি পুড়ে গেছে। একটাই রাস্তা আছে, আমি এই খুলিটাকে নিয়ে একটা স্কেচ করিয়ে দেখতে পারি। আপনি কি কৃতিকার মুখ আবার তৈরি করতে পারবেন? স্কালের স্ট্রাকচার দেখে ফেস আঁকা যায়। ও কখনো কি কৃতিকার কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল? কোনো হাড় টাড় ভেঙেছিল? না না না, কখনোই হয়নি। কিন্তু কেন? হাড়ের এক্সরে থেকেও জানা যেতে পারে যে এই বডিটা কৃতিকার কিনা। না, কৃতিকার কোনোদিন কোনো অ্যাক্সিডেন্ট তো হয়নি, কিন্তু কিন্তু ওর ডান পাটায় একটা এক্সট্রা আঙুল রয়েছে। স্যার, স্কালের ছবি আঁকানোর কোনো দরকার নেই। এই দেখুন, এই পায়ে একটা এক্সট্রা আঙুল আছে। এই বডিটা কৃতিকারী। তুমি শান্ত হও, তুমি শান্ত হও বাবা। বাবা, আমাদের ভালোবাসে কারো নজর লেগেছে বাবা। দেখুন, নিজেদেরকে সামলান। এখন তো আর কিছু হবার নেই। আপনারা একটু বোঝার চেষ্টা করুন প্লিজ। আসুন। তাহলে আপনি এটাই বলতে চাইছেন খুনি প্রথমে কৃতিকাকে গুলি করে, তারপর ওর বডিকে টুকরো করে, তারপর এই টুকরোগুলোকে ড্রামে ভরে জ্বালিয়ে দেয়? না তাই তো? স্যার, না। খুনি প্রথমে কৃতিকাকে গুলি মেরেছিল, তারপর বডিটাকে টুকরো করেছিল, তারপর সেই টুকরোগুলো একটা বস্তায় ভরলো, ও। সেই বস্তাটা একটা ড্রামে ভরলো, আর তারপর জ্বালালো। বস্তায় ঢুকিয়ে এটা কি দরকার ছিল? সেটা আমি না, খুনি বলতে পারবে। আমাদের সৌভাগ্য হলো এটাই যে ওর পায়ে একটা বস্তার টুকরো পেয়েছি। সৌভাগ্য? কেন? এই দেখুন, এটা দেখতে পাচ্ছেন ওর পায়ের ওপর বস্তার টুকরো? হুম এই পাটা বোধহয় ড্রামের বাইরে ছিল, তাই জন্য পুরোপুরি পড়েনি। হুম। তার মানে এই বস্তার টুকরো আমার তদন্তে সাহায্য করতে পারে।
এই দেখুন স্যার, দেখছি কিছু প্রিন্ট করেছে, লোগো আছে, যেমন কোনো কোম্পানির চিহ্ন এম। দেখো অভিজিৎ। কিন্তু স্যার এটা থেকে কি হবে? এর থেকে আমরা খুব দরকারি ক্লু পেতে পারি। হ্যাঁ, বুঝেছো? এটা ওই কোম্পানির লোগো হবে যারা ওই বস্তাতে জিনিস ভরে বিক্রি করেছে। স্যার, যদি এটা জানা যায় যে এই বস্তাটা কোথ দিয়ে এসেছে, তাহলে ওই খুনিটা অবধি পৌঁছানোর রাস্তাটাও সোজা হয়ে যাবে, যে কৃতিকাকে এই বস্তায় বন্ধ করে জ্বালিয়েছিল। স্যার এখনো অবধি ইন্ডিয়াতে 5.5 লক্ষ কোম্পানির লোগো রেজিস্টার্ড আছে স্যার। স্যার লোগো পেয়ে গেছি। এটাকে একটু বড় করো তো। স্যার এই লোগোটা মেহেক বাসমতি রাইসের। এই কোম্পানিটা চালগুলোকে আবার প্যাকিং করে বিক্রি করে। চটপটাদের ঠিকানাটা নোট করো, আমি গাড়ির ব্যবস্থা করছি ততক্ষণ। স্যার ওখানে তাড়াতাড়ি যেতে গেলে আমাদের এয়ারপোর্টে যেতে হবে। এয়ারপোর্ট? কেন, এখানকার নয়? না স্যার, কোম্পানির অফিস যোধপুরে স্যার। যোধপুর? যোধপুর? স্যার, এই রাজীব আর কৃতিকা নিজেদের হানিমুনের জন্য যোধপুরেই গেছিল স্যার। হ্যাঁ, হোয়াট এ কোইন্সিডেন্স। যে বস্তায় লাশ পাওয়া গেছে সেটা যোধপুরের। রাজীব আর কৃতিকা হনিমুন করতে গিয়েছিল, সেটাও যোধপুর। আমার জিনিসপত্র মুম্বাইতে যায় না স্যার, ছোটখাটো মার্কেটিং কোম্পানি আমার, আর যোধপুরেই এতটা ডিমান্ড রয়েছে, বাইরে দেবার কোনো প্রয়োজনই হয় না আমার। আপনার জিনিস মুম্বাইতে পাঠানি না, বিশেষ কোনো কাস্টমারের জন্যও নয়? না স্যার। তাহলে আপনাদের এখানকার বস্তা মুম্বাইতে কি করে পৌঁছলো? আমার জিনিসপত্র তো খুবই ভালো, যেমন ছোলার ডাল, অনেকে যোধপুর বেড়াতে আসে, কিনে নিয়ে যায়, ব্যাস। আচ্ছা ভাই, এখানে কতগুলো দোকান আছে যেখানে তুমি নিয়মিত মাল পাঠাও? এই ধরুন মোটামুটি 100 দোকান হবে। ও, তাহলে তো যে দোকানে আপনি জিনিসগুলো বিক্রি করেন তাদের নামের লিস্ট আপনার কাছে আছে? হ্যাঁ হ্যাঁ আছে তো। হুম, দেখান তো একটু। এই দেখুন, ধরুন, এই দেখুন। স্যার, যদি আমরা প্রত্যেকে আলাদা আলাদা খোঁজ করি তাহলে সন্ধে পর্যন্ত এসব দোকান খোঁজা হয়ে যাবে। দয়া, এত কষ্ট করার কোনো দরকার নেই। তাহলে জানতে পারবো কি করে স্যার? এই দেখো, সানরাইজ হোটেল। ইয়েস, সানরাইজ হোটেল। স্যার, এই হোটেলেই তো আমাদের ওই রাজীব আর কৃতিকা হানিমুনে এসেছিল। হ্যাঁ, রাস্তা নিজে নিজে কেমন খুলে যাচ্ছে দেখেছো? সানরাইজ হোটেল চলো, দেখি গিয়ে ওই বস্তা ম্যানেজার সাহেব, আপনার এখানে মেহেক বাসমতি চাল আসে কি? হ্যাঁ স্যার, আমাদের এখানে সব থেকে টপ কোয়ালিটির চাল আসে। কি হয়েছে স্যার, আমাদের চালে কোনো প্রবলেম আছে নাকি স্যার? না না, আপনার চালে কোনো সমস্যা নেই, চাল যে বস্তায় আসে সেই বস্তায় সমস্যা আছে। চালের বস্তায় গন্ডগোল? আচ্ছা বলুন দেখি, চাল শেষ হয়ে যাওয়ার পর বস্তাটার কি করেন আপনারা? কিছু না স্যার, আলু পেঁয়াজ এরকম যে কোনো জিনিস ভরে রাখার জন্য কাজে লাগে স্যার। আপনার স্টোররুম থেকে কখনো চুরি হয়েছে? চুরি? না তো স্যার, আপনাকে কে বললো স্যার? না না না, আমার বলার কারণ হচ্ছে আপনার কাছে যে খালি বস্তাগুলো থাকে আপনি কাউকে নিয়ে যাওয়ার জন্য দিয়ে দেন কি? মানে আমি বলতে চাইছি যে এই আপনার হোটেলের কর্মচারীকে বা অন্য কাউকে দিয়ে দেন কি, কোনো গেস্টকে? হ্যাঁ স্যার, কেউ যদি চায় তাহলে দিয়েও দিই স্যার। হ্যাঁ, আচ্ছা, আপনি 5-10 দিনের মধ্যে কাউকে কোনো বস্তা দিয়েছেন? খেয়াল করুন, খেয়াল করুন, মনে আসছে না? আশ্চর্য। আপনারা সবাই খেয়াল করুন, সবাই ভালো করে খেয়াল করুন। আমাদের কাছে খবর আছে যে আপনার হোটেল থেকে একটা বস্তা বাইরে গেছে, বুঝেছেন? আমি জানতে চাই যে ওই বস্তা কে নিয়ে গেছে। খেয়াল করুন ভালো করে। এখানকারই একটা বস্তায় একটা মেয়ের লাশ পাওয়া গেছে, বুঝেছ? একটা লাশ। এটা একটা খুনের মামলা। যে কেউ ওই বস্তার সম্পর্কে যা জানো চটপট আমাদের বলে ফেলো, না হলে সবাইকে অ্যারেস্ট করা হবে, বুঝেছ? সবাইকে। স্যার, গত সপ্তাহে একটা বস্তা আমি দিয়েছিলাম। কাকে?
কাকে দিয়েছিলে? হোটেলে একটা লোক এসেছিল স্যার, ওকেই দিয়েছিলাম। কে ছিল সে? আমি জানি না স্যার। বাহ, নাম জিজ্ঞেস করনি অথচ স্টোর রুম থেকে জিনিস দিয়ে দিলে। এদিকে দেখো, এই লোকটাকে চেনো তুমি? হ্যাঁ স্যার, স্যার ইনি রাজীব স্যার, ওনার ওয়াইফের সঙ্গে হানিমুন করতে এসেছিলেন। খুব খুব ভালো লোক স্যার। তুমি ওই বস্তাটা এই লোকটাকে দিয়েছিলে? হ্যাঁ, না স্যার, ওই লোকটা রুম নাম্বার 407-এ ছিলেন, যেখানে রাজীব স্যারের ঘর ছিল, ওই গ্যালারিরই উল্টো দিকে। ওর নাম নিশ্চয়ই রেজিস্টারে আছে। মুস্কান, ভালো করে রেজিস্টার চেক করো। স্যার, এক্সকিউজ মি, রেজিস্টার। থ্যাংক ইউ স্যার। এই যে বেশ অদ্ভুত একটা নাম, রবিনসন ক্রুসো। রবিনসন ক্রুজো? রবিনসন ক্রুজো এরকম কারো নাম হয় নাকি? দয়া, স্যার। এই মানুষটা নিশ্চয়ই খুন করার প্ল্যান করে এসেছিল, আর এর জন্যই সে একটা ভুয়ো নাম লিখেছে। আমার তো মনে হয় যে ওর অ্যাড্রেসটাও ভুয়ো হবে। আপনার কাছে কোনো আইডেন্টিটি আছে? আগে না স্যার। এটা কি করে সম্ভব? হ্যাঁ, আপনি তার কাছ থেকে কোনো ভিজিটিং কার্ড বা কোনো আইডেন্টিটি না নিয়ে ঘরটা বুক করে দিলেন? 1 কিলোমিটার দূর থেকে বোঝা যায় যে এই নামটা ভুয়ো আছে। দয়া, একটা কাজ করো, এখানকার পুলিশ স্টেশনে যাও আর একজন স্কেচ আর্টিস্টকে নিয়ে এসো। স্কেচ বানানো যাক এই রবিনসন ক্রুজোর। এই নিন স্যার। থ্যাংক ইউ, আপনি এখন আসতে পারেন। মাই গড, আরে এটা তো কমল, রাজীবের বন্ধু। একে তো আমরা রাজীবের বাড়িতে দেখেছিলাম। হ্যাঁ স্যার। স্যার, তার মানে হলো কমলই ওর বন্ধু রাজীবের স্ত্রীকে খুন করেছে। কিন্তু ও এটা করবে কেন? স্যার, এটাও হতে পারে কৃতিকা ভুল করে এমন কিছু দেখে ফেলেছিল যাতে কমলের কোনো বিপদ হতে পারে, আর তাই কৃতিকা রাজীবকে কিছু বলে ফেলার আগেই কমল কৃতিকাকেই খুন করে দিল। তাহলে কৃতিকা কি দেখেছিল এটা তো শুধু কমলই বলতে পারে। মুম্বাই ফিরে চলো। কমল, 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 এসব কি হচ্ছে? তুমি কে? স্যার, আমি এখানে কাজ করি। আচ্ছা, এই কমলবাবু আছেন বাড়িতে? আপনারা কারা স্যার? আমরা সিআইডি থেকে এসেছি। সিআইটি থেকে? স্যার, আমি এখনই খুলছি, আমার কাছে চাবি আছে। আসুন স্যার। স্যার, স্যার, স্যার তো বাড়িতেই ছিলেন যখন আমি গেছিলাম, হয়তো কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। ঠিক আছে, আমরা তাহলে এখানে বসেই অপেক্ষা করি। হ্যাঁ হ্যাঁ, আমি ততক্ষণে এই জিনিসটা ভেতরে রেখে আসি। স্যার, স্যার, ও স্যার, 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 ফ্রেডরিক্স, সামলা। ছাড়ো, ছাড়ো, সাবধানে। মাই গড, মনে হচ্ছে গুলি করা হয়েছে। বলটাকে উল্টাও। গুলিটা ভিতরেই আছে। আচ্ছা শোনো, শেষবার তোমার মালিককে জীবিত কখন দেখেছিলে? প্রায় 1 ঘন্টা আগে। স্যার খুব রেগেছিলেন। কেন? কেননা স্যারের মোবাইলে একটা মেসেজ এসেছিল, স্যার তারপরে ওকে ফোন করেছিলেন। তুমি শুনেছিলে এ ফোনে কি বলছিল? কি কি কথা হচ্ছিল? স্যার বললেন, আমাকে বিরক্ত করা বন্ধ করো, না হলে প্রাণে মেরে দেবো। রেডি, পকেট সার্চ করে দেখো তো মোবাইল আছে কিনা। ইয়েস স্যার, মোবাইল আছে।
মেসেজ পিঙ্কি 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 দেখছি অনেকগুলো মেসেজ রয়েছে। দেখা যাক এই পিঙ্কি বলছেটা কি। আমার টাকা কোথায়? আমি আমার টাকা চাই এক্ষুনি। যদি টাকা না পাই তাহলে আমি ওহো দয়া এই পিঙ্কিকে খুঁজতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। হ্যাঁ বলুন। আপনারা কারা? কারোর সঙ্গে দেখা করতে এসেছেন? এখন বুঝতে পারছি পুরো ব্যাপারটা কি। এক্সকিউজ মি। আরে তুমি ভেতরে কোথায় যাচ্ছ? আর আপনারা আপনারা আপনি কমলকে চিনতেন? হ্যাঁ চিনি। তো বিষয়টা হচ্ছে কমল মারা গেছে, ওকে কেউ মার্ডার করেছে, আর ওর সেল ফোনে আপনার SMS পাওয়া গেছে। তার মধ্যে আপনি টাকা উসুল করার জন্য ওকে হুমকি দিয়েছেন। হুমকি দিনি, আমি শুধু এটা মনে করিয়ে দিয়েছি যে আমার টাকা ফেরত দিতে হবে। আর এই ব্যাপারটা নিয়ে আপনার সঙ্গে ওর ঝগড়া হয়। দেখুন, আমি আপনাকে পরিষ্কার করে বলে দিয়েছি ওই সময় টাকাগুলোর আমার খুব দরকার ছিল। আমি ওকে খুন করিনি। আচ্ছা, আমি মেনে নিলাম আপনি ওকে খুন করেননি, কিন্তু বিবেক, তুমি একটা ব্যাপার খেয়াল করেছো? এনার চেহারার সাথে কারোর সঙ্গে বেশ মিল আছে। হ্যাঁ স্যার, চুল আর চোখ বাদ দিয়ে বাকি সব কিছুর মিল রয়েছে। স্যার, হ্যাঁ, চুল আর চোখটাও মিলে যায়। আই মিন কন্ট্যাক্ট লেন্স। ব্যাস, এই জিনিসটারই অভাব ছিল। এটা তো বোঝা গেল যে ব্যাপারটা ঘটেছে কিভাবে। এবার কিছু করে দেখতে হবে। হ্যাঁ, আপনারা আসলে করছেনটা কি? আপনারা এরকম করতে পারেন না। আমি কমলকে খুন করিনি। হ্যাঁ, সেটা তো আমরা জানি। আপনি তো টেনশন নিচ্ছেন কেন ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য? যখন আমি কোনো কিছু করিনি, তাহলে এগুলোর কি মানে হয়? ব্যাস এমনি। এই আপনাকে স্মরণ করার জন্য একটা চিহ্ন রাখতে চাই CID-তে। দিন ফিঙ্গারপ্রিন্ট, আপনার স্কিনের কোনো ক্ষতি হবে না। চলুন মুস্কান, ওনার ফিঙ্গারপ্রিন্টটা নিয়ে নাও। চলুন, আসুন। এবার আপনার হাত এই কাঁচের উপর রাখুন। স্যার, হয়ে গেছে। খেল খতম। মিসেস কৃতিকা, তাহলে CID আপনাকে বাঁচিয়ে নিল। আপনার স্বামী তো ভীষণ খুশি হবে আপনাকে জীবিত দেখে। রাজীব, তুমি? রাজীব, দেখো না, তোমার ভালোবাসা আমার প্রাণ ফিরিয়ে দিয়েছে। কিন্তু সরি রাজীব, আমাদের একটা ভুল হয়ে গেছে। যে পোড়া লাশটা আমরা পেয়েছিলাম সেটা তোমার বউ কৃতিকার নয়। ও তো একদম ঠিকঠাক আছে। যতটা খুশি তুমি ওকে দেখে হয়েছো, ততটাই খুশি আমরাও হয়েছি। বাস, এনাকে তোমার কাছে পৌঁছে আমাদের ডিউটি তো আমরা করে দিয়েছি। কিন্তু আপনারা তো বলেছিলেন যে কৃতিকা মারা গেছে। হ্যাঁ বলেছিলাম, কিন্তু কখনো কখনো CIDও ভুল করে। আমাদের ক্ষমা করবেন প্লিজ। আমরা তো এটা নিয়ে খুশি যে আপনার স্ত্রী আপনার কাছে ফিরে এসছে, তাই না? সিও। রাজীব, তুমি চিন্তাও করতে পারবে না যে আমি বাড়ি ফিরে এসে কতটা খুশি হয়েছি। মনে হচ্ছে যেন আমি নতুন জীবন ফিরে পেয়েছি। শাট আপ! বন্ধ করো তোমার নাটক। তুমি নিজে খুব ভালো করে জানো যে তুমি আমার ওয়াইফ নও। কি? মুস্কান, স্যার। ক্যামেরাটা তুমি ঠিকভাবে ফিট করেছো তো? হ্যাঁ স্যার। অভিজিৎ,
ক্যামেরার ফ্রিকোয়েন্সি ম্যাচ করো। ইয়েস স্যার। তুমি এভাবে কিভাবে ভুলে যেতে পারো আমায়, রাজীব? শোনো, তুমি একটা ছাপোষা অভিনেত্রী যাকে আমি আমার ওয়াইফের অ্যাক্টিং করার জন্য নিয়ে এসেছিলাম। এখন তোমার কাজ শেষ হয়ে গেছে, এবার যাও তুমি এখান থেকে। রাজীব, আমি অ্যাক্টিং করছি না, আমি সত্যি তোমার স্ত্রী। আমি কি করে তোমায় বিশ্বাস চুপ করাই? চুপ চুপ! আমি তোমাকে একবার বললাম না তুমি আমার ওয়াইফ নও? নো নো, কারণ আমি আমার নিজের ওয়াইফকে নিজের হাতে খুন করেছি। কি কি বললে তুমি? তুমি খুন করেছো কৃতিকাকে? হ্যাঁ, আমি মেরেছি ওকে। হে ভগবান, কিন্তু কেন মেরেছো? কারণ ও বোকা ছিল। কি দরকার ছিল ওর আমার আর কমলের কথা শোনার? হ্যাঁ বলো বলো। কি কথা শুনেছিল ও? ও আমার আর কমলের কথা শুনে ফেলেছিল যে আমরা 10 কোটি টাকা ড্রাগস স্মাগল করতে চলেছিলাম। কমল কমল তো আমার হাতে মরে গেল। এবার তোকে আমি শেষ করে ফেলবো। আমি তো তোমাকে বাঁচাতে এসেছিলাম। ওই এসিপি খুব চালাক, ও সব কিছু জানে। তুমি আমাকে ফাঁসিয়ে দিয়েছো, এবার আমি তোমাকে মেরে ফেলবো। মনে হচ্ছে ও পিঙ্কিকে গুলি করেছে। চলো চলো। এতটা রক্ত, মনে হচ্ছে পেটে গুলি করেছে। রাজীব, হাত উপরে করে বাইরে এসো। দেখো তোমার বাঁচা কিন্তু মুশকিল। তুমি বাইরে এসো। রাজীব, বাইরে এসো, তোমার বাঁচা কিন্তু মুশকিল। রাজীব, বাইরে এসো। রাজীব মারা গেছে। পিঙ্কি? পিঙ্কি? হ্যাঁ, পিঙ্কি। আমি জেলে পৌঁছতে চাই না। আমি কিছু টাকার জন্যই অ্যাক্টিং করেছিলাম। আমি জেলে যাব না। অমিত, না, ফায়ার করো না। দেখো পিঙ্কি, আমি তোমাকে বাঁচাবার চেষ্টা করব। তুমি বাইরে এসো। রিভলভার আমাকে দিয়ে দাও। পিঙ্কি, পিঙ্কি, বাইরে এসো। পিঙ্কি, তোমার বন্দুক নিচে নামাও। আমার কথা শোনো পিঙ্কি, তোমার রিভলভার নিচে রাখো। রাজীব কোথায়? বেঁচে আছে। সাবধান, সাবধান। রাজীব, তুমি নিজের ওয়াইফকে কোথায় খুন করেছিলে? হ্যাঁ, যোধপুর। যোধপুর? আর তারপর ওকে টুকরো করে এখানে নিয়ে এসেছিলে? হ্যাঁ, হ্যাঁ, যদি ওর লাশটা যোধপুরে পাওয়া যেত তাহলে আমি ফেসে যেতাম। এর জন্যই তুমি পিঙ্কিকে তোমার ওয়াইফের জামা কাপড় পরিয়ে ড্রামাটা করলে। রেস্টুরেন্ট থেকে পালানো, বিল্ডিংয়ে গুলি চালানো। আমাকে ক্ষমা করতে